স্বাগতম এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে দেখাবো একটি এয়ারকুল চিলারের স্ক্রু টাইপ 10 টন 3 ফেজ কম্প্রেসরের ডিসচার্জ কপার পাইপ লিকেজ রিমুভ করা। এখন আমরা লিকটি চিহ্নিত করার জন্য নাইট্রোজেন প্রেসার দিয়ে লিকটি সঠিকভাবে চিহ্নিত করব। এখন আমরা নাইট্রোজেন প্রেসার দিয়েছি, এখানে ফুল প্রেসার আছে। এখন আমরা শ্যাম্পু গুলিয়ে স্প্রের মাধ্যমে আমরা লিকটি চেক করতেছি। অবশ্য আমরা লিকটি পেয়ে গেছি, খুব বড় একটি লিকেজ। এখানে আমাদের সম্পূর্ণ গ্যাস লিকেজ থেকে বেরিয়ে গেছে। আমরা আমাদের লিকেজটি ফাইন্ড আউট করতে পেরেছি। এখন আমরা এখানে ওয়্যার ব্রাশের মাধ্যমে জায়গাটি ভালো করে ঘষে পরিষ্কার করে ওয়েলিং করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি ওয়্যার ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এরপরে আমরা এটিকে সিরিজ পেপার দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ওয়েল্ডিং করব। বন্ধুরা, এখানে যদি কোনো ধরনের ময়লা থাকে তাহলে কিন্তু ওয়েল্ডিং সঠিকভাবে ধরবে না। আমাদের পরিষ্কার করার কাজ কমপ্লিট। এখন আমরা ওয়েল্ডিং করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্ক্রু টাইপ কম্প্রেসরের ডিসচার্জ লাইনের এলবোতে লিকেজটি আছে। এখন আমরা এলবোতে হিট দিচ্ছি। এটি যখন লাল হয়ে যাবে তখন ব্রিজিং রড দিলে অটোমেটিকলি গলে যাবে। এখন কিন্তু আমরা রড দিয়ে গলিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এরকম কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে যখন দেখবেন যে কপার পাইপটি লাল হয়ে গেছে তখন ব্রিজিং রড দিলে অটোমেটিকলি লিকেজ রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, এই ওয়েল্ডিংটি করার সময় অবশ্যই খুবই সতর্ক থাকবেন, কারণ এটি অতিরিক্ত হিট হয়ে গেলে পাইপের টেম্পার নষ্ট হয়ে যেতে পারে এবং পাইপ ছিদ্র হয়ে যেতে পারে। এটি খুব ব্যালেন্স করে ওয়েল্ডিং করতে হবে। এটি বেশি কাছে গেলে আপনার বার্নারটি যদি একবারে কাছাকাছি রাখেন তাহলে অতিরিক্ত হিটে পাইপটি ছিদ্র হয়ে যেতে পারে। বন্ধুরা, আমরা আমাদের সেফটির জন্য যেখানে লিকেজ হয়েছে এর বাইরেও আমরা ব্রিজিং রড গলিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে অন্য কোথাও লিকেজ হলে যাতে রিমুভ হয়, যাতে না হতে পারে। আমরা এলবোটির চারোপাশে আমরা ওয়েল্ডিং করে দিচ্ছি, মানে ব্রিজিং হিট দিয়ে সব জায়গায় দিয়ে দিচ্ছি আমাদের সেফটির জন্য। বন্ধুরা, আপনারা পাইপে কিছুক্ষণ সময় বার্নারটি ধরে রাখবেন এবং যখন দেখবেন যে এক পর্যায়ে পাইপটি লাল হয়ে গেছে তখন ব্রিজিং রড দিলে অটোমেটিকলি ব্রিজিং রড লেগে এবং ব্রিজিং রডটি গলে আপনার লিকেজটি রিমুভ হয়ে যাবে।
বন্ধুরা আমাদের ওয়েল্ডিং করা কমপ্লিট। এখন আমরা নাইট্রোজেন প্রেসার দিয়ে লিক টেস্ট করে নেব। আমরা যে ওয়েল্ডিংটি করলাম, লিকেজ রিমুভ করলাম, এটি সঠিকভাবে হয়েছে কিনা। এখন আমরা নাইট্রোজেন ছাড়লাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা নাইট্রোজেন ছেড়ে রাখছি, তার মানে আমরা 200+ PSI দিয়ে রাখছি। এখন আমরা স্প্রে দিয়ে, এটি কিন্তু শ্যাম্পু গোলানো, এখানে আমরা শ্যাম্পু গুলিয়ে নিয়েছি বোতলের ভিতর ঝাঁকিয়ে, তারপরে আমরা স্প্রের মাধ্যমে চেক করে নিয়েছি যে এখানে কোনো লিকেজ আছে কি না। আমরা এতক্ষণ যে ওয়েল্ডিংটি করলাম এটি সঠিকভাবে রিমুভ হয়েছে কি না। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটি চেক করে নেব। আমরা কিন্তু লিকেজ পাচ্ছি না, তার মানে বন্ধুরা আমাদের লিকেজটি সঠিকভাবে রিমুভ হয়েছে। আমাদের এখানে কোনো ধরনের লিকেজ নাই। এটি আমরা শ্যাম্পু পানির ভিতর গলিয়ে তার ভিতরে আমরা স্প্রের মাধ্যমে দিচ্ছি। এখন আমরা নাইট্রোজেন প্রেসারটি এভাবে 8 থেকে 10 ঘন্টা রেখে দিব, অন্য কোথাও দিয়ে প্রেসার ডাউন হয় কি না সেটি বোঝার জন্য। এরপরে আমরা 10 থেকে 12 ঘন্টা পরে প্রেসার ডাউন দিয়ে তারপরে আমরা ভ্যাকুয়াম করব। আমরা কিন্তু একটি 12 ঘন্টা রাখার পরে এখন রিমুভ করতেছি, তার মানে আমরা যে প্রেসারে রাখছি আমাদের প্রেসার একটুকু কমে নাই, যা দিয়েছি তাই ছিল। এখন আমরা প্রেসার ডাউন করে প্রেসার ছেড়ে দিলাম, যে নাইট্রোজেন প্রেসার দিছিলাম ইউনিটের ভিতর, নাইট্রোজেন প্রেসারটি আমরা ছেড়ে দিলাম। এরপরে আমরা ভ্যাকুয়াম করব। দেখতেই পাচ্ছেন আমরা কন্ডেন্সারের সাথে এবং ডিসচার্জ, এটা হচ্ছে ডিসচার্জ লাইনের সাথে এবং সাকশন লাইনের সাথে দুই দিক থেকে আমাদের ভ্যাকুয়ামটি প্যারালালি আমরা টানবে। এটি আমরা একটি রোটারি টাইপ কম্প্রেসরের মাধ্যমে ভ্যাকুয়াম করব, এর সাকশনে লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যখন মাইনাস হয়ে যাবে, -29 অথবা 30, তখন আমাদের বুঝতে হবে আমাদের ভ্যাকুয়াম কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু গেজ ম্যানিপুল মিটারটি দুই সাইডে লাগাইছি। হাই প্রেসারের যে মিটার লালটি, এটি আমরা ডিসচার্জের সাথে লাগাইছি, এবং আমাদের যে সাকশন আছে নীলা পাইপটি লো প্রেসার, এটি আমরা সাকশনের সাথে লাগিয়েছি। এখন আমাদের ভ্যাকুয়াম -30-এ চলে আসে, আমরা বাল্বটি বন্ধ করে দিলাম। লো প্রেসারের বাল্বটি বন্ধ করছি, এখন আমরা হাই প্রেসারের বাল্বটি বন্ধ করতেছি। এখন আমরা ভ্যাকুয়াম পাম্পের সাথে কমন পাইপটি খুলে দিয়েছি আর বাল্ব দুটি বন্ধ করে দিয়েছি। এখন আমরা ইউনিটের ভিতরে গ্যাস রিফিল করব। সর্বপ্রথম আমরা ভ্যাপার দেব কিছু। আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস সবসময় সাকশনের মাধ্যমে রিফিল করতে হয়, তাই আমরা সাকশনের লাইনটি খুলে দিলাম। এভাবে আমরা 15 থেকে 20 PSI অথবা 25-30 PSI পর্যন্ত ভ্যাপার দিব। এরপরে আমরা লিকুইড দিব। আমাদের ভ্যাপার দেওয়া কমপ্লিট। এখন আমরা গ্যাসটি লিকুইড দেব। গ্যাসটি যদি আমরা বিপরীত দিকে উপর করে রাখি, তাহলেই আমাদের ইউনিটের ভিতর লিকুইড ঢুকে যাবে। এই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে তরল গ্যাসটি রেফ্রিজারেন্ট, এটি কিন্তু এখন ইউনিটের ভিতর যাচ্ছে। বন্ধুরা আপনারা কখনোই লিকুইড গ্যাস দিয়ে সাথে সাথে চালাবেন না, এতে আপনার কম্প্রেসরের জন্য বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। লিকুইড গ্যাস দেওয়ার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, যাতে গ্যাসটা
লিকুইড থেকে ভেপার হয়ে সব জায়গা পৌঁছাতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু কম্প্রেসরটি চালিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এখন 40 পিএসের মতো আছে, তার মানে আমার আরও গ্যাস দরকার। এবং আমাদের এটি হচ্ছে R22 রেফ্রিজারেন্ট এবং এম্পিয়ার নিচ্ছে 12, তার মানে এটি 16-17 এম্পিয়ার নেবে। এটি একটি 10 টনের কম্প্রেসর। তার মানে আমার এম্পিয়ারও কম নিচ্ছে, গ্যাসও কম আছে। আমার গ্যাস আরও লাগবে। আমাদের এখানে লো প্রেশার রেঞ্জ থাকবে 60 থেকে 65 এবং হাই প্রেশার থাকবে 250 পিএসআই। আমাদের গ্যাস আরও দরকার, তাই আমরা গ্যাস আরও দিচ্ছি। আমাদের গ্যাস কম বিধায় আমাদের এক্সপানশন ভালভের পরে কিন্তু আইস ধরে আছে। এটি যখন পরিপূর্ণ গ্যাসে রূপান্তরিত হবে তখন কিন্তু এক্সপানশন ভালভের এখানে আইসটি থাকবে না, এটি অটোমেটিকলি কেটে যাবে। যখনই গ্যাসের পরিমাণ কম থাকে তখনই এখানে আইস ধরে। অন্যান্য কারণেও আইস ধরে থাকে, তবে আমরা যেহেতু এখন গ্যাস দিচ্ছি এবং গ্যাসের পরিমাণ কম আছে, তাই এখানে আইস ধরছে। এটি হচ্ছে আমাদের ইলেকট্রিক প্যানেল ডিবি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার 60 পিএসআই আছে। তার মানে আমার গ্যাস আরও দরকার। সরি, এখানে 60 পিএসের নিচে আছে, তার মানে আমার গ্যাস আরও দরকার। এই যে দেখেন এখন কিন্তু আইচের পরিমাণ কমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগের তুলনায় আইচের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এখানে যখন 55-60 পিএসআই গ্যাস চলে আসবে তখনই আমাদের অটোমেটিকলি এখানে আইসটি কেটে যাবে। এটি হচ্ছে একটি এক্সপানশন বাল্ব। এটি একটি 10 টনের এক্সপানশন বাল্ব। আগের তুলনায় অনেক কমেছে। এখন আমরা গ্যাস ম্যানিপুলেটরটি মিটারে বন্ধ করে দেখব যে আমাদের রেফ্রিজারেন্ট এখন কততে আছে। এভাবে বারবার বন্ধ করে দেখতে হবে। আমাদের এম্পিয়ারও কিন্তু এখন আগের তুলনায় একটু বেশি আছে, যার কারণে আমরা গ্যাস দিচ্ছি। রেফ্রিজারেন্ট যত ঢুকবে কম্প্রেসরের লোড তত বাড়বে এবং এম্পিয়ার তত ডিসপ্লেতে বেশি দেখাবে। এটি আমাদের ওয়াটার লাইনের অনলাইন টেম্পারেচার দেখাচ্ছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কম্প্রেসরটি ফুল লোডে আছে। এটি একটি স্ক্রোল টাইপ কম্প্রেসর। এটি 10 টনের একটি কম্প্রেসর, 3 ফেজ। এখন আমরা এক্সপানশন বাল্বের যে আইচ ছিল এটি কেটে গিয়েছে, এখন আমরা একটি সরাসরি দেখাচ্ছি। এখন কম্প্রেসরটি ফুল লোডে থাকার কারণে আমার সাকশন পিএসআই আছে 60 এবং ডিসচার্জ প্রেশার আছে 250 পিএসআই। মেশিনটি ফুল ওকে আছে এখন। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।